নমস্কার, নিউজ 18 বাংলায় সন্ধ্যে 7টায় আমি অয়ন। দুর্নীতির মেগা সিরিয়াল পালা বদলের আগে, আর পালা বদলের আগে বিভিন্ন ক্ষেত্রে ক্যাগ রিপোর্টে দুর্নীতির বিস্ফোরণ তথ্য। যেমন করোনার সময়, করোনা কালে মোদির পাঠানো, প্রধানমন্ত্রীর পাঠানো যে সমস্ত চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন, যখন আপনারা হন্যে হয়ে খুঁজছেন অক্সিজেন, ভেন্টিলেটর, সেই সময়ে কোটি কোটি টাকার সরঞ্জাম পড়ে থেকে নষ্ট। আজকের এই এপিসোড। মনে আছে সেই দিনগুলোর কথা? আপনি বা আপনার ঘনিষ্ঠ, আপনার আত্মীয় কাউকে করোনা আক্রান্ত হতে হয়েছে, আর সেই সময় অক্সিজেনের জন্য, ভেন্টিলেটরের জন্য হন্যে হয়ে খুঁজছেন বিভিন্ন জায়গায়। চিকিৎসকরা পর্যন্ত বলছেন তাদের কাছে নেই, তাদের কাছে অমিল। গেল কোথায় তাহলে? প্রিয়জনকে বাঁচাতে ছুটতে হয়েছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। পর্যাপ্ত ভেন্টিলেটর বা সরঞ্জামের অভাবে চিকিৎসকরাও অসহায় ছিলেন, তাদের কাছেও পর্যাপ্ত ভেন্টিলেটর বা সরঞ্জাম ছিল না। ঠিক সেই কঠিন সময়ে যখন রাজ্যে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, বিশেষ করে দ্বিতীয় করোনার ঢেউয়ে, তখন অন্যদিকে কি হচ্ছিল জানেন? হাসপাতালে এসে পৌঁছানো কোটি কোটি টাকার জীবনদায়ী যন্ত্রগুলো নাকি হাসপাতালের এক কোণে পড়েছিল। অডিট রিপোর্ট অনুযায়ী কোভিডের সময় এসএসকেএম এর মতো হাসপাতালে পিএম কেয়ার্স থেকে ভেন্টিলেটর পৌঁছে গিয়েছিল ঠিকই, অভিযোগ তা নাকি ব্যবহারই করা হয়নি। অভিযোগ বহু দামি ভেন্টিলেটর বছরের পর বছর খোলাই হয়নি। জীবনদায়ী যন্ত্রগুলো নাকি বাক্সবন্দি হয়ে পড়েছিল স্টোর রুমে। অভিযোগ সরকারি হাসপাতালে পড়ে পড়ে নষ্ট হয়েছে কোটি কোটি টাকার সরঞ্জাম। কোভিডের সময় মানুষজনের দরকার পড়ছিল হচ্ছে ভেন্টিলেটর। পিএম কেয়ারের তরফ থেকে সেই ভেন্টিলেটর পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে, যদিও রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালেও সেই ভেন্টিলেটর পড়েছিল, ব্যবহারই করা হয়নি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে গত সরকারের আমলের যে রিপোর্ট সিএজি তুলে ধরেছে, সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে বিভিন্ন হাসপাতালগুলিতে যে ধরনের প্রয়োজনীয় ল্যাবরেটরি সরঞ্জাম থাকা দরকার, সেই ল্যাবরেটরি সরঞ্জাম পর্যন্ত রাখা হয়নি, যার জেরে সুস্থ চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে মানুষকে কার্যত অসুস্থ অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। পিএম কেয়ার থেকে ভেন্টিলেটর আমাদের কাছে খবর ছিল মেডিকেল কলেজের বেসমেন্টে 20টা ভেন্টিলেটর পিএম কেয়ার্সের, এবং এসএসকেএম এর বেসমেন্টে 11টা ভেন্টিলেটর পড়ে আছে। তো এই ভেন্টিলেটরগুলো কিছুটা এখনো ইউজ হয়েছে। মেও হাসপাতাল আপনারা জানেন, আমরা ঘুরে এলাম কদিন আগে, এবং সেখানে আমি আরও অবাক হলাম দেখে 10-10টি খুব নামজাদা বিদেশ জাপানিজ কোম্পানি, তার এসির দাম সব থেকে বেশি, তার এসি পাঠিয়েছিল পিএম কেয়ার থেকে। 60খানা ঝাঁ চকচকে নতুন বেড, সেগুলো প্লাস্টিকের মোড়ক খোলা হয়নি। 3টে ওটি টেবিল, এগুলো প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। তো সেটা প্রধানমন্ত্রী পাঠালে তো গ্রহণযোগ্য নয়। বলা হচ্ছে, অভিযোগ যে আসলে রাজনীতির জন্য, শুধুমাত্র রাজনীতির জন্যই এই সরঞ্জামগুলো পড়ে পড়ে নষ্ট হয়েছে। এবার বলি অক্সিজেনের কথা। চারিদিকে যখন অক্সিজেনের হাহাকার, তখন 75টা অক্সিজেন প্লান্ট পাঠানো হয়েছিল পিএম কেয়ার থেকে। সেই অক্সিজেন প্লান্টগুলো ব্যবহার করা হয়নি। ক্যাগ রিপোর্টে বলা হচ্ছে, তা অত্যন্ত করুণ যা বলা হচ্ছে, 2023-এর শেষ পর্যন্ত মাত্র 61টি প্লান্ট কমিশন করা হয়, যার মধ্যে কার্যকর ছিল মাত্র 32টি, অর্থাৎ পাঠানো 57% বেশি প্লান্টই অকেজো ছিল নাকি। ভাবা যায়, যখন আমি আপনি একেবারে অক্সিজেনের জন্য খুঁজে বেড়াচ্ছি, হন্যে হয়ে অক্সিজেন চাইছি, তখন মৃত্যু হচ্ছে মানুষের, তখন রাজনীতি হয়েছে। এরকমটাই তো অভিযোগ। সিএজির তরফ থেকে যখন রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে তারা গিয়ে দেখেওছে যে এই ভেন্টিলেটরগুলি যে ব্যবহার করা হচ্ছে না, তার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলেও কোনো সদুত্তর সেই সময় পাওয়া যায়নি। এমনকি যে অক্সিজেন কনসেন্ট্রেটর, সেটি পর্যন্ত ব্যবহার করা হয়নি, তাও পিএম কেয়ারের তরফ থেকে পাঠানো হয়েছিল, তাও অব্যবহৃত অবস্থায় পড়েছিল।
ফলে দিনের পর দিন বহু সংখ্যক মানুষের করোনাকালে এই প্রয়োজনীয় সরঞ্জামগুলো নিয়ে চাহিদা ছিল, কিন্তু কেন্দ্রের তরফ থেকে পাঠানো এই সরঞ্জাম কেন ব্যবহার করা হলো না? এর পেছনে কোনো রাজনৈতিক অঙ্ক থাকতে পারে, এমনটাই মত এই রাজ্যের রাজনৈতিক মহলের একটা বড় অংশের। আর করোনার সময় জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা গেছে সিএজি রিপোর্টে। জেলা হাসপাতালগুলোতে 58 রকমের চিকিৎসা সরঞ্জাম থাকা উচিত, অত্যাবশ্যক ল্যাবরেটরি সরঞ্জাম বিশেষ করে। অভিযোগ বাস্তবে বহু সরঞ্জামই নাকি ছিল না। ঘাটতির পাশাপাশি বেশ কিছু যন্ত্র দীর্ঘদিন অকেজো হয়ে পড়েছিল বলে অভিযোগ। ভুল রিপোর্ট, ভুল রোগ নির্ণয় মানে ডায়াগনোসিস রোগীর জীবনে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আর ঠিক এই জায়গাতেই বড় সড় সতর্কবার্তা ক্যাগের স্পষ্ট সুপারিশ, হাসপাতালগুলিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম শুধু কিনে এনে ফেলে রাখলেই চলবে না, সেগুলো যেন দ্রুত কার্যকর করা হয়। পাশাপাশি বায়োমেডিক্যাল যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নজরদারি চালানোর জন্য জোর দিয়েছে ক্যাগ। বহু ক্ষেত্রে দাঁড়িয়ে রোগীর পরিবারের অভিযোগ থাকে যে সরকারি হাসপাতালে সুচিকিৎসা পরিকাঠামো নেই। যে এক্ষেত্রে দাঁড়িয়ে ক্যাগের রিপোর্ট স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে চিকিৎসা পরিকাঠামোর জন্য যে সমস্ত যন্ত্রপাতি পাঠানো হয়েছিল তারই ব্যবহার করে উঠতে পারা যায়নি। ফলে প্রশাসনিক ক্ষেত্রে আসলে যে ধরনের বৈরিতা গত সরকারের আমলে তৈরি হয়েছিল সেটাই কার্যত ক্যাগ রিপোর্টে স্পষ্টত। 15ই অগস্ট ছিল স্বাধীনতা দিবস, কিন্তু বিভীষিকার 72 ঘন্টা কি জানেন? দেখুন। 5000 বছরের পুরনো সভ্যতার ভাগ্য বদলে গেল পেন্সিলের খোঁচায়। 1947-এর জুলাইয়ে দিল্লির এক অফিসের সেগুন কাঠের টেবিলে বসে অখণ্ড ভারতের মানচিত্রে যেন তরোয়াল চালিয়ে দিলেন ব্রিটিশ আইনজীবী। ভারতের দুটো হাত কাটা পড়ল, পশ্চিম ও পূর্ব পাকিস্তান। পশ্চিমে পাঞ্জাব, পূর্বে বাংলা ভাগ হলো, কিন্তু র্যাডক্লিফের ভুলে কয়েকটি জেলায় নেমে এলো বিপর্যয়। দিনাজপুর জেলার গোটাটা পাকিস্তানে দিয়ে দেন র্যাডক্লিফ। 1947 সালের 15ই অগস্ট বালুরঘাটে পাকিস্তানের পতাকা উড়েছিল। দক্ষিণ দিনাজপুর জেলা সহ এই আশেপাশে যতগুলি জেলা আছে, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, প্রত্যেকেরই এক প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে 18ই আগস্ট। কারণ 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই জেলাগুলো পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। মালদার কালেক্টরেটে উড়েছিল পাকিস্তানের পতাকা। সাধারণ মানুষ, বিশেষত হিন্দুদের ওপরের প্রভাব ছিল মারাত্মক। সেই সময় মালদা জেলা জুড়ে চলেছে এক ভয়াবহ আর অরাজক পরিস্থিতি। স্বাধীনতার আনন্দ দূরের কথা, বরং গৃহবন্দী থাকতে হয়েছে বাসিন্দাদের বেশিরভাগ অংশকে। বড় চৌধুরী বাড়ি, তার বাড়ির ছাদের উপরে পাকিস্তানের ফ্ল্যাগ তোলা হয়েছে। তারা এসে বাবাকে বলেন যে মাস্টারমশাই, এখানে আপনি কি করতে পায়খানা বাথরুম করছেন? এগুলো তো আমরা ব্যবহার করব, আপনাদেরকে তো এখান থেকে চলে যেতে হবে বা আমরা তাড়িয়ে দেবো। এইভাবে 16ই আগস্ট মুসলিমরা এখানে একটা মিছিলও করেছিল, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুরা এই দেশ ছেড়ে চলে যাও। ওরা তো মানে মিটিংও করে দিল, ঝান্ডা উড়িয়ে সব কিছু উড়িয়ে কত কি হইচই পড়ে গেল আনন্দে পাকিস্তান হলো বলে। 17ই অগস্ট পর্যন্ত মুর্শিদাবাদেও পাকিস্তানের পতাকা উড়েছিল। সেই সময় মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন অন্নদা শঙ্কর রায়। স্মৃতিকথামূলক গ্রন্থ যুক্তবঙ্গের স্মৃতিতে তিনি লিখেছেন, জেলাটি প্রথমে পাকিস্তানের ভাগে পড়ায় স্বাভাবিকভাবেই স্থানীয় হিন্দুরা চরম আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে উল্লাস দেখা দিয়েছিল। এর ফলে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ও শান্তি ভঙ্গের আশঙ্কা তৈরি হয়। নদিয়া জেলার জাতীয়তা নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয়।
কৃষ্ণনগর, শান্তিপুর, শিবনিবাস, রানাঘাট সহ একাধিক এলাকার মানুষের মধ্যে নেমে আসে আতঙ্ক। কিছু যারা পাকিস্তানের হওয়ার পক্ষে ছিলেন তারা বেরিয়ে পড়লেন রাস্তায়। বেরোলেন খালি হাতে নয়, নানাভাবে সজ্জিত হয়ে আগুন নিয়ে, আগুনের গোলা নিয়ে ঘোরাতে ঘোরাতে, টায়ারে আগুন জ্বালিয়ে ঘোরাতে ঘোরাতে তারা বেরোলেন। আতঙ্কিত আমরা। বনগাঁতেও পাকিস্তানের পতাকা উড়েছিল। হয় মৃত্যু, না হলে উদ্বাস্তু, দুই পরিণতির জন্য প্রস্তুত ছিল 5 জেলার ভারতীয়রা। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবারেও রুখে দাঁড়ান। চাঁচলের রাজা সহ শিবেন্দ্রশেখর রায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা ছিল। মালদা এবং বালুরঘাটের কিছুটা, আর হচ্ছে আপনার নদিয়ার কিছুটা অংশ, এইটা ভারতভুক্ত হয় পাকিস্তান। সেই সময় এটা রাজশাহী ডিভিশনের আন্ডারে ছিল। শ্যামাপ্রসাদরা জনগণনা রিপোর্ট ও ভৌগোলিক বাস্তবতা সহ একাধিক প্রমাণ পেশ করেন। র্যাডক্লিফ সম্মত হন। 17 অগস্ট সংশোধিত মানচিত্রে দিনাজপুরের পশ্চিমাংশ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও বনগাঁয় ভারতের পতাকা ওড়ে। লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের প্রাণ রক্ষা হয়। নিউজ 18 বাংলা। এবার তারাপীঠের খবরে যাই। তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, আর সেই আগুনে ঝলসে দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু। তারপরে দেখা যাচ্ছে 15টা হোটেল, সেই 15টা হোটেলে শুধুই নেই রাজ্য, এবং ঝাঁপ বন্ধ হলো এই 15টা হোটেলের। কিচ্ছু নেই এই 15টা হোটেলে। তারাপীঠের 15 হোটেলে যেগুলো শাটার পড়লো সেগুলোতে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসার অভিযোগ, 15 হোটেলে ফায়ার সার্টিফিকেট নেই বলে অভিযোগ, বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ, সরু সিঁড়ি, বেরোনোর যথাযথ পথ নেই বলে অভিযোগ। আগেও একাধিকবার নোটিশ দেওয়া হয়, 15 হোটেল কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। গুরুত্ব দেবে কি করে? সবই তো টাকা দিয়ে হয়েছিল। কোনো রকম ঝুঁকি নিতে চায় না সরকার, তাই বিদেশিনী হোটেলে আগুনের পরে অ্যাকশন। অবিলম্বে 15টি হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের। কোন কোন হোটেল দেখে নিন। হাজার হাজার মানুষ পুণ্যার্থী আপনারা যান। আদর্শ হোটেল, নকুঞ্চন্দ্র লজ, শৈলেন ভবন, 15টা হোটেলের মধ্যে লজ হোটেল মিলিয়ে 15টা হোটেল শাটার পড়ল। গীতশ্রী গেস্ট হাউস, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, একেবারে ব্যাঙের ছাতার মতো নিয়ম কানুন না মেনেই তৈরি হয়ে গিয়েছিল। বীরভূম লজ, ভোলানাথ ভবন, হোটেল দেব, কোন তৃণমূল নেতার কোনটা হোটেল, কোনটা গেস্ট হাউস, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস হোটেল অ্যান্ড লজ, তপতি লজ, 15টা হোটেলে শাটার পড়ল। এরপরেই বেরোবে আরও। সন্দীপ লজ, কেশরী লজ, দত্ত ভবন, কোন হোটেল, কোন লজ, কোন তৃণমূল নেতার, পরবর্তীকালে নিশ্চয়ই প্রকাশ পাবে। তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে 15টি হোটেলকে বন্ধের নির্দেশ দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। আজই অডিট কমিটির প্রথম বৈঠক ছিল এবং সেই প্রথম বৈঠকের সিদ্ধান্ত হয় 15টি হোটেল অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ অভিযোগ, এই হোটেলগুলির কোনো ফায়ার লাইসেন্স নেই, যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, এবং পাশাপাশি ফায়ার এক্সিট সেটাও পর্যন্ত এই হোটেলগুলোতে নেই। এছাড়াও জেনারেটরের যে ফিজ সরকারকে দেওয়ার কথা, প্রশাসনকে দেওয়ার কথা, সেই ফিজও দেওয়া হয় না হোটেলগুলোর তরফ থেকে। একাধিক অভিযোগ, বারংবার নোটিশ দেওয়ার পরও হোটেল মালিকের কোনো রকম কোনো হুঁশ ফেরেনি। আবাসিকদের নিরাপত্তা সুরক্ষার বিষয় তাদের কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং শুধু তাই নয়, আজ প্রশাসনের যে মিটিং ছিল অডিট কমিটি, সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রায় 400টির কাছাকাছি এরকম হোটেল রয়েছে তারাপীঠে, তাদের পরিদর্শন করা হবে এবং প্রত্যেকটি হোটেল থেকে 2 জন করে কর্মী নিয়ে তাদেরকে মক ড্রিল করানো হবে আপৎকালীন সময় কিভাবে তারা কাজ করবে। এছাড়াও যদি এই 400টি হোটেলের মধ্যে কোনো হোটেলের এই যে সেফটি মেজার যদি না থাকে, ফায়ার সেফটি মেজার থেকে শুরু করে যেগুলো ন্যূনতম থাকা দরকার, তাহলে সেই হোটেলগুলোর বিরুদ্ধেও নেওয়া হবে কড়া পদক্ষেপ। এমনটাই আজ জানিয়ে দিলেন রামপুরহাটের এসডিও। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বীরভূম। আমরা আজকে আরো 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না,
তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। কালকে মাননীয় সিএম স্যারও বলেছিলেন কি আমাদেরকে এনশোর করতে হবে কৌশিকী অমাবস্যার আগে আমরা যতটা পিলগ্রিমস আসবে, যতটা শ্রদ্ধালু আসবে, তাদের সেফটি আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকবে। আমরা 5টা টিমের ফরমেশন করছি। আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, 9 জনের মৃত্যু। নেই রাজ্য, বিভিন্ন হোটেলে 15টা হোটেল তো বন্ধ হলো, কিন্তু অন্যান্য হোটেল, তার জন্য অডিট কমিটি গঠন করা হলো। অডিট কমিটি 400 হোটেল পরিদর্শন করবে। এই অডিট কমিটি 400 হোটেল পরিদর্শন করবে। অগ্নি নির্বাপন ব্যবস্থা, পর্যাপ্ত জলের ব্যবস্থা, স্মোক ডিটেকশন সিস্টেম, ফায়ার ডিটেকশন অ্যালার্ম, বৈধ ফায়ার সেফটি ক্লিয়ারেন্স, এমার্জেন্সি এক্সিট, হোটেল কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ। 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে অডিট কমিটি। অ্যাকচুয়ালি এখন ফায়ারের এনওসি দিচ্ছে, এবার ফায়ারের এনওসি নিয়ে তো শুরু হবে না। ফায়ারকে এসে দেখতে হবে যে এনওসি নেওয়ার উপযুক্ত কিনা। এই জানে মানুষ কোনো কিছু দুর্ঘটনা হলে বেরোলে যেতে পারে। যেমন আজকে বিদেশি গতকালকে যেটা হয়েছিল, সমস্ত কিছু আছে, কাগজপত্র এবং সমস্ত কিছু আছে, কিন্তু ঠিকমতো কাজ করতে পারেনি। ফায়ার ডিপার্টমেন্ট তো দেখেছি শুধু বিশ্বকর্মা পরে চাঁদাটাই নিতে আসে, কোনো কিছু দেখেও না, কোনো কিছু করেও না। অতএব নিয়মগুলো সব সঠিক মেনে চলা উচিত। এইরকম ধরনের একটা তীর্থস্থানে যেখানে হাজার হাজার লোক আসছে এবং তারাপীঠের ওপরে কয়েকশো গ্রাম অঞ্চল এবং বিভিন্ন জায়গায় শহরও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নির্ভরশীল। এই তীর্থযাত্রীদের উপরেই তাদের রুজি রোজগার। তাদের যদি এইভাবে মৃত্যুবরণ করতে হয়, এটা খুব দুর্ভাগ্যজনক এবং আমাদের খুব কপাল খারাপ যে এরকম একটা ঘটনা কালকে ঘটেছে। আমরা অনুশোচনায় ভুগছি এবং তদন্ত হোক যে কি ভুল হয়েছে, কার ভুলে হয়েছে এতগুলো মানুষ মারা গেল। সরকার নিশ্চয়ই তদন্ত করবেন। 5 তলা হোটেল, সেই হোটেলে বহু আবাসিক, কিন্তু সেই হোটেলে নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল ব্যবসা। আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমরা একে আর ধুয়েছিলাম, কাউকে খুঁজে পাচ্ছি না। তীর্থ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, তারাপীঠে হোটেলে আগুন, ঘুম ভাঙার আগেই শেষ একাধিক প্রাণ। হোটেলটি 5 তলা। পশ্চিমবঙ্গের পুরো এলাকার নিয়ম অনুযায়ী বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে ফায়ার ক্লিয়ারেন্স বা অগ্নি নির্বাপন সংক্রান্ত ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে গেলে কিছু নিয়মকানুন মেলে বহুতল তৈরি করতে হয়। বহুতলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকা বাধ্যতামূলক। সেই রিজার্ভারের জল যাতে বিল্ডিং এর নানা প্রান্তে পৌঁছে যায় তার জন্য রাইজার থাকতে হয়। এই হোটেলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তা যথাযথ ছিল না, এই নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটি হোটেল, সেই হোটেলের ভেতরে রাইজার রয়েছে, কিন্তু সেই রাইজার ব্যবহারের জন্য যে নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা যে এখান থেকে জল নিয়ে সেটা রাইজারে দেবে যে মেশিন, সেই বন্দোবস্ত কার্যকর ছিল না। কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ন্যূনতম যে ফায়ার সেফটি অ্যান্ড মেজিওর সেগুলো মানা হয়নি, এই নিয়ে প্রশ্ন উঠছে। অগ্নি নির্বাপন সংক্রান্ত নিয়মকানুনের পরের ধাপ হল স্প্রিংকলার। আগুনের তাপ স্প্রিংকলার পর্যন্ত পৌঁছলে তা জল ছেটাতে শুরু করে। আগুন লাগলেও টের পায়নি আবাসিকরা, কারণ আগুন লাগার পর যে ফায়ার অ্যালার্ম বাজার কথা সেই অ্যালার্ম বাজেনি। তাহলে কি ভেতরে কোনো ফায়ার অ্যালার্ম নেই? এর পাশাপাশি প্রত্যেকটি হোটেলের জায়গায় এরকম ধরনের হোটেলে স্প্রিংকলার থাকার কথা, যেখান থেকে অটোমেটিক জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয় এরকম ধরনের হোটেলে। সেই জায়গায় কোনো রকম স্প্রিংকলারও ছিল না এই হোটেলের ভেতরে। বহুতল তৈরি করতে হলে এমার্জেন্সি ফায়ার এক্সিট রাখতেই হবে। তারাপীঠের এই জতুগৃহে এমার্জেন্সি ফায়ার এক্সিট ছিল, কিন্তু স্থানীয়দের দাবি সেই গেটে তালা দেওয়া ছিল, চাবি কার কাছে কেউ জানে না। বেনিয়ম, অব্যবস্থা
গাফিলতি। এরই বলি হলেন পুণ্যার্থীরা। নিউজ 18 বাংলা। আর এই রকম ভাবে বেআইনিভাবে নিয়ম না মেনে যে হোটেল ব্যবসা চলছে সেই নিয়ে তোপ দাগলেন তৃণমূল সরকারকে সুকান্ত। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা, তার মধ্যে যতটা সম্ভব করা যাবে। আর তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, 9 জনের মৃত্যু, তাতে অনিচ্ছাকৃত খুনের মামলা। মালিক লাপাতা ছিলেন, কিন্তু অবশেষে ধরা পড়ে গেলেন মালিক। আগেই জালে মালিকের ছেলে, হোটেল মালিকের ছেলে, বিদেশিনী হোটেল, সেই হোটেলের মালিকের ছেলে আগেই জালে, এবার বাবাও ধরা পড়ল। অর্থাৎ এই 2 জন গ্রেফতার, 2 জনের পুলিশ হেফাজত হয়েছে, 4 সদস্যের সিট গঠন হয়েছে। দমকল না ডেকে মালিক পালিয়ে যান বলে অভিযোগ। আগুন লাগার পর আধ ঘন্টা দমকল না ডাকার অভিযোগ। হোটেল মালিক প্রবীর কুমার পাল, মালিকের ছেলে কল্যাণ পাল, দুজনেই গ্রেফতার। ডিউরিং ইনভেস্টিগেশন এটা ছিল ম্যান মেড ডিজাস্টার। ওনারের একটা কন্টিনিউইং লায়াবিলিটি বা অব্লিগেশন থাকে যারা প্রিমাইসেসে এন্টার করছে তাদের সেফটি বা সিকিউরিটি প্রোভাইড করার, এক্ষেত্রে যেটা করা হয়নি। ফায়ার সেফটি সিস্টেমের একটা লটেন্ট ইগনোরেন্স ছিল এবং তার সাথে ম্যানেজেরিয়াল স্টাফেদেরও প্রপার কেয়ারের একটা ডেফিসিয়েন্সি খুব ক্লিয়ারলি পাওয়া গেছে। কারণ তারা এক্সিস্ট গেটগুলো ওপেন করেনি, টিল ফায়ার ব্রেকআউট হওয়া পর্যন্ত এগুলো লক ইন অবস্থায় ছিল এবং কোনো ফায়ার সেফটি সাইরেনও ওখানে বাজেনি। সুতরাং এই যে ডেভাস্টেটিং সিচুয়েশন কিছুটা হলেও মিটিগেট করার সুযোগ থাকতো তারা যদি প্রপারলি ডিউ টাইমে তাদের তরফ থেকে প্রপার ইনিশিয়েটিভ নিতেন। 14 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল। লার্নেট এসিজিএম কোর্ট রামপুরার 2 জনের রেসপেক্টে 7 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের। 9 জনের মধ্যে 2 জন শিশু আছেন। এই ঘটনার তদন্ত নেমে তারাপীঠ থানার পুলিশ হোটেল মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণ পালকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন ও গাফিলতির ধারা আনা হয়েছে এই মামলায়। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে যে হোটেলের কি কি গাফিলতি ছিল, ফায়ারের বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে তারাপীঠ থানার পুলিশ। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। কলেজ লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন। জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। বীরভূম হিংলো নদী, এই যে দেখুন ওপাশে ভাষা ব্রিজ, এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে তার কারণ গেলেই বিপদ। সেতু যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যে ওখানে একটা সেতু আছে, কিন্তু সেই সেতুটার যে কী অবস্থা সেটা আপনিও দেখতে পাচ্ছেন। এই হিংলো নদীর ভাষা ব্রিজ যদি বন্ধ হয়ে যায় বা যেমন দেখছেন বন্ধ হয়ে গিয়েছে, তাতে কি হলো না, খয়রাশোল থেকে কেন্দ্রগড়িয়া যাতায়াত পুরোপুরি বন্ধ। আর দফায় দফায় জল ছাড়া হচ্ছে, হিংলা আরও ফুঁসে উঠছে। বিপদ এড়াতে তাই পুলিশ ব্যারিকেড দিয়ে এই ভাষা ব্রিজ বন্ধ করে দিয়েছে। ওদিকে দুবরাজপুর শাল নদীতে বিপদ সীমার উপরে জল। শাল নদীর ভাষা ব্রিজে ঝুঁকির পারাপার। পূর্ব
মেদিনীপুরের ছবি দেখাতে হবে একবার, কারণ পূর্ব মেদিনীপুরে এই বৃষ্টির জন্য যে পরিমাণে নদীগুলো কেলেখাই এবং অন্যান্য নদীর জল রীতিমতো ফুঁসছেন। আমি পটাশপুরের কথা বলবো। পটাশপুরে কদিন ধরেই আমরা দুর্ভোগের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন কি অবস্থা, রাস্তায় জল, বাড়িতে জল। জেলা প্রশাসন ত্রাণ বিলি করছে ঠিকই, কিন্তু দুর্ভোগ চলছেই। একদিকে কেলেঘাই নদীও যেমন ফুঁসছে, তেমনি বাগুই খালের জল দুধারে চলে গেছে। প্রায় 7টি গ্রাম জলের তলায়, বানভাসী পরিস্থিতি। 2টি ত্রাণ শিবির খোলা হয়েছে দুর্গতদের জন্য। সেখানে ঠিক কিভাবে কাজ করছে প্রশাসন, ত্রাণ, শুকনো খাবার, দুধ, পানীয় জলের কিরকম ব্যবস্থা রয়েছে, আমার সঙ্গে পঙ্কজ আছে সরাসরি। পঙ্কজ, 2টো ত্রাণ শিবির খোলা হয়েছে, 2টো ত্রাণ শিবিরে মোটামুটি যারা যারা জলমগ্ন পরিস্থিতিতে ছিলেন তাদের সবাইকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। সেখানে কি কি হচ্ছে, মানে খাবারের প্যাকেট বা শুকনো খাবার, দুধ, জল, সেগুলো সব পর্যাপ্ত পাওয়া যাচ্ছে? দেখো, একেবারে অতনুদা, একেবারে পটাশপুর 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লকে যেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে কেলেঘাই এবং বাগুই খালের জলে কিন্তু প্লাবিত হয়েছে এলাকাবাসী, প্রায় 7টি গ্রাম। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু জলের স্তর অনেকটাই কমেছে। কমানোর পরে কি হবে, যে গতকাল থেকে যেখানে অতিরিক্ত প্লাবিত হয়েছিল এলাকাগুলি, সেগুলো ত্রাণ শিবির খোলা হয়েছিল, যেখানে মন্ত্রী এসেছিলেন পরিদর্শন করে ত্রাণ ব্যবস্থা করেছে, স্পিড বোটে করে ত্রাণ নিয়ে গেছে। এবং রাতে যে সমস্ত এলাকায় খাওয়ার পাঠানোর কথা, সেখানে রেস্কিউ সেন্টারগুলিতে রান্না করে খাওয়ার পাঠানো হয়েছে। মন্ত্রী যেখানে দেখা গেল রাত্রে রাজেশ মাহাতো, অর্থাৎ প্রাণী সম্পদ এবং মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো এসেছিলেন রাতে, সেখানে রাতে খাওয়ার পরিদর্শন, যেখানে রান্না হচ্ছে রান্নার খাওয়ার পরিদর্শন করে এবং রান্নার বিলি করেছেন। গোটা যেখানে পটাশপুর এলাকা, পটাশপুর 1 নম্বর এবং 2 নম্বর এলাকা, এই জলের স্তর অনেকটাই কিন্তু কমেছে। কমলে কি হবে, পরে নিচুর দিক থেকে, অর্থাৎ পটাশপুর থেকে যদি যাওয়া যায় ভগবানপুর, চণ্ডীপুর, এই সমস্ত